নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 12ই অগস্ট বুধবার রইল আজকের সবচেয়ে বড় 50টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। হালি শহরের পর খাস কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরে চোর চোর স্লোগান। এসআইআরে বাদ প্রকাশ রাজের নাম এবার খেলা হবে চ্যালেঞ্জ অভিনেতার। ওদের জেলে দেখতে চাই এসপি পাপিয়াকে, নির্দেশ শুভেন্দুর শাহের কথায় ক্ষুদিরাম বসুর কেশপুরে 5 কোটি টাকা বরাদ্দ। চাষের জমিতে পড়ে যুবতীর কাদামাখা নগ্ন দেহ অদূরেই উদ্ধার, প্রৌঢ়ের লাশ রহস্য শক্তি করে। দেশে চালু হচ্ছে 10 ও 20 টাকার প্লাস্টিকের নোট, রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রের। অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব, জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম। পুরুলিয়ায় বাজ পড়ে একই দিনে মৃত 4, আহত 8 জন। কেউ প্রাণ দিয়েছেন চাষ করতে গিয়ে, কারো মৃত্যু পশু চারণের সময়। 17ই অগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আপনার নাম তালিকায় আছে তো? জানুন চেক করার সঠিক উপায়। পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম, করা বিধি আনার ঘোষণা দিলীপের। ককরোচদের সংসদ অভিযানের দিন ছররা গুলিতে জখম হন অন্তত 10 জন। আরটিআই এর জবাবে বলল 2 হাসপাতাল। যন্তর মন্তর অতীত, এবার দেশ জুড়ে নয়া কর্মসূচি ঘোষণা আরশোলাদের, ফের বিক্ষোভের ছক। রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান, পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি। পুজো মিটলেই ভোটের বাদ্যি, বাংলায় পুরো নির্বাচন কবে, বড় বার্তা অগ্নিমিত্রার। শিব ভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের, বরানগরে শুরু বিতর্ক। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীরই আর্জি ফেরালো সুপ্রিম কোর্ট, ফ্রিজ করা আরও 4টি অ্যাকাউন্ট নিয়ে হাইকোর্টে কালীঘাট শিবির। আবাসের টাকা পেয়েছেন অযোগ্যরা, 12,500-কে নোটিশ, করা পদক্ষেপের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। টুলু মণ্ডলের সাম্রাজ্যে হানা, গ্রেপ্তার আর এক আত্মীয়, মণ্ডল ডায়েরি ঘিরে নতুন রহস্য। মায়েদের অ্যাকাউন্টে সরাসরি 5,000 টাকা, রাজ্যবাসীকে বড় সুখবর দিলেন শুভেন্দু। রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টে 2 চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। অনেক জ্বালিয়েছে মেরেছে, শিউলি হটাও, বিক্ষোভের মুখে ঋত শিবিরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর সভামঞ্চে উঠলেন না। 5 বছরে 100 কোটি টাকার সম্পত্তি, দেবরাজের ফুলে ফেপে ওঠা সম্পদের খোঁজ পেল পুলিশ, খবর গেল ইডির কাছেও। পরের ভোট চলে আসবে তো, এসআইআর ট্রাইব্যুনালে গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের, কত নিষ্পত্তি হলো জানেই না কমিশন। বাংলাদেশি নম্বর থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি, ডিজির দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা ঋতব্রত। কেশপুর মানেই বোমা গুলি নয়, শহীদ ক্ষুদিরামের পণ্যভূমি, বিপ্লবীর ভিটে সংস্কারে 5 কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর। টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি, শনিবারের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। সম্পত্তি বাজেয়াপ্তও হবে কি? আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে কলকাতার নামী স্কুলের 25 ছাত্রী, কি হয়েছে জানালেন স্বাস্থ্য আধিকারিক। অভয়াকাণ্ডে বড় মোড়, দেহ সৎকারের সময় একাধিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ, নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার। বিজেপির ঝাড়খণ্ড বন্ধে ছড়ালো উত্তেজনা, রাঁচিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, মিছিলে নেমে আটক শতাধিক এবিভিপি কর্মী। 16টি এফআইআর বাতিল না করলেও অভিষেকের অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল রাখল হাইকোর্ট। 25শে অগস্ট ফের মামলার শুনানি। ল্যান্ড জিহাদ রুখতে নয়া ভাবনা মুখ্যমন্ত্রী, বললেন 2টো কাজ বাকি, ধর্মান্তকরণের মতো জমি কেনা বেচাতেও আইন আনব। 3 মাস পর বাড়ি ফিরে জনতার বিক্ষোভের মুখে সাংসদ স্বামী ও বিধায়ক পত্নী, শান্তি চাই বলে রাতেই বাড়ি ছাড়লেন দম্পতি। বাংলার মাটি প্রথমে আমাকে দক্ষিণ পন্থার থেকে দূরে থাকতে শিখিয়েছে, বামপন্থী হয়েছি পরে, রবি ছবি আঁকড়ে বললেন নেহা। তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে চলছে ব্যবসা, পুলিশের হাতে বিস্ফোরক তথ্য। নতুন নীতি নির্ধারণে নবান্নে শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, কি বললেন রাজ্যের 2 মন্ত্রী। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 324, নিখোঁজ 2,500-এর বেশি। বন্দে মাতরমের অপমানের শাস্তি হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হলো আইন।
বেনজল দুর্নীতি রুখতে নিচু স্তরে খোল নলছে বদল, 12 জেলার সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি। গ্রেপ্তার বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণের অভিযোগ। এসএসসি নিয়ে বিরাট আপডেট, এবার পরীক্ষা কম্পিউটার বেসড, গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে? পুজোর আগে বড় ঘোষণা কমিশনের। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান। হালিশহরের পর এবার শ্যামবাজার, ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান। মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন সেরে মমতার ফেরার পথে তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান তোলেন। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে রয়েছেন প্রচুর পুলিশ কর্মী। আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন, সরকারের তরফে তাকে শ্রদ্ধা জানাতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। একইভাবে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা ও নেতাজিকে অপমানের জবাব দিতে কালীঘাট তৃণমূলের তরফে কর্মসূচির আয়োজন করা হয়। সেই কারণেই মঙ্গলবার বিকেলে শ্যামবাজারে নেতাজির মূর্তির পাদদেশে জমায়েত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কর্মীরা। নেতাজি মূর্তিতে মাল্যদান করেন মমতা, এরপর নিশানা করেন বিজেপিকে। স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি। সেখান থেকে ফেরার সময় আচমকাই হাজির হন বিজেপির কর্মী সমর্থকেরা। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান তোলেন তারা। রাস্তায় বসে পড়ে কেউ কেউ স্লোগান তোলেন, চোর হ্যাঁ, মমতা ব্যানার্জি চোর হ্যাঁ। স্বাভাবিকভাবে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। এদিকে বিজেপি কর্মীদের সাফ কথা, বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপনে আমরা বাধা দিইনি। ফেরার সময় চোরকে চোর বলেছি, এতে অসুবিধার তো কিছু নেই। উল্লেখ্য, রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে জল কাদা ছোড়ার পাশাপাশি উঠেছিল চোর স্লোগান। একদিনের ব্যবধানে ফের কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলার বুকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন আচরণ অনভিপ্রেত, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। চাষের জমিতে পড়ে যুবতীর কাদা মাখা নগ্ন দেহ অদূরেই উদ্ধার, প্রৌঢ়ের লাশ, রহস্য শক্তিগড়ে। ফাঁকা মাঠ, চারদিকে চাষের জমি, বর্ষায় কাদা এলাকা। সেই চাষের জমির ধারে পড়ে যুবতীর সম্পূর্ণ বিবস্ত্র দেহ। কিছুটা দূরেই পড়ে প্রৌঢ়ের লাশ, তার পরনে লুঙ্গি ও জামা। মঙ্গলবার বর্ধমানের শক্তিগড়ের নির্জন জায়গায় উদ্ধার জোড়া দেহ। অজ্ঞাত পরিচয় যুগলে দেহ উদ্ধার হওয়ায় ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় থানার অন্তর্গত হরিহরপুর চক এলাকায় চাষের জমিতে জোড়া দেহ উদ্ধার হয়েছে। যুবতীর বয়স আনুমানিক 35 বছর, পুরুষটির আনুমানিক 55 বছর বয়স। মুয়ে নদীর কাছে একটি চাষের জমিতে দেহ দুটি পড়ে থাকতে দেখা যায়। কৃষকদের নজরে বিষয়টি প্রথমে আসে। তারাই খবর দেন পুলিশকে। যুগলের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মৃত্যু হলো কি করে? যুবতীর দেহ নগ্ন অবস্থায় পড়ে কেন? মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পাওয়া যাওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠছে, মহিলা কি নির্যাতনের শিকার? তাতেই তার মৃত্যু? তাহলে প্রৌঢ়ের মৃত্যু হলো কি করে? এছাড়াও প্রশ্ন উঠছে, এই দুইজনের মধ্যে কিসের সম্পর্ক? তারা ওই জায়গায় পৌঁছলেন কিভাবে? দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রহস্যজনকভাবে দুটি দেহ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক, চাপা উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরের ভোট চলে আসবে তো এসআইআর ট্রাইব্যুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। কত নিষ্পত্তি হলো জানেই না কমিশন। এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে কত আবেদনের নিষ্পত্তি হয়েছে? বাংলায় এসআইআর নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে গত কয়েকদিন আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেসের প্রাক্তন এই সাংসদ। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে কমিশনের কাছে কিভাবে অ্যাপিলেট ট্রাইব্যুনালে কাজ করছে তা জানতে চায় আদালত। এমনকি কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। আগামী 25শে অগস্ট ফের এই মামলার শুনানি। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে বাংলার প্রায় 27 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অধীর চৌধুরী। ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে তার দাবি, যে গতিতে কাজ চলছে তা শেষ হতে 4 থেকে 5 বছর লেগে যাবে। মুর্শিদাবাদ ও মালদাহের মতো জেলায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান সুপ্রিম কোর্টে। পাশাপাশি বিপুল পরিমাণ আবেদনের চাপ সামাল দিতে আরও অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা
নেতা। মামলার শুনানিতে অধীর রঞ্জন চৌধুরীর আইনজীবী রাউফ রহিম এদিন আদালতকে জানান, যারা আপিলের ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তাদের রেশন সহ নানা সামাজিক পরিষেবা থেকে বাদ দিচ্ছে সরকার। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি জানান আইনজীবী। যদিও এই বিষয়টি শুনতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়ে দেন, আপনারা যদি এই আবেদনের পরিধি বিস্তৃত করেন তাহলে আমাদেরও আবেদন হাইকোর্টে পাঠিয়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে সামাজিক সুযোগ দেওয়া বা না দেওয়ার বিষয়টি হাইকোর্টের বিচারের বিষয়। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বাংলায় প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। খসড়া তালিকা থেকে ফাইনাল রোল মিলিয়ে এত সংখ্যক ভোটারদের নাম বাদ পড়েছে। এদের মধ্যে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারও রয়েছে। এদিকে ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে 27 লক্ষ ভোটারের নাম। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া চলছে, কিন্তু সেই প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি.এস. শিবগানাম। অনেক জ্বালিয়েছে, মেরেছে, শিউলি হটাও। বিক্ষোভের মুখে ঋত তৃণমূলের বিধায়ক মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে উঠলেন না। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবসে তার জন্মভিটে বলে পরিচিত মহুবনীতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা। ঋতব্রত তৃণমূলের বিধায়ককে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের জন্য মঞ্চ বাঁধা হয়েছিল, কিন্তু মঞ্চে শিউলি ওঠেননি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহুবনীতে ক্ষুদিরামকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান পালিত হয়। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগে বিরোধী শিবিরের বিধায়ক শিউলি পৌঁছন। তাকে দেখেই দর্শক আসন থেকে উঠে পড়েন একাংশ। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায়। শিউলি গো ব্যাক বলে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভকারীদের এক একজনের অভিযোগ এক এক রকম। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে যাওয়া এক মহিলা চাচাতে থাকেন, আমি উৎপল পাঁজার মা বলছি, শিউলি সাহা হটাও। স্থানীয় বিধায়কের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, আমাদের অনেক জ্বালিয়েছে, অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে, অনেক গাল দিয়েছে, আমার স্বামীকে মেরে পঙ্গু করে রেখেছে, লোক লাগিয়ে মেরেছে। গত জুন মাসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করেছিলেন তৃণমূলের টিকিটে জয়ী কেশপুরের বিধায়ক শিউলি। সেবার মমতা সরকারকে নিশানা করে বলেছিলেন, আগের সরকার প্রশাসনিক বৈঠকে মন্ত্রী থাকাকালীন বলার পর দ্বিতীয়বার বলার সুযোগ থাকতো না। একটা প্রপোজাল দেওয়ার পর সেকেন্ড প্রপোজাল বললে বলতো বসো, আর বলতে হবে না। অন্যদিকে মঙ্গলবার বিক্ষোভকারীদের অভিযোগ, 10 বছরের বিধায়ক হয়ে কেশপুরের জন্য কোনো কাজ করেননি শিউলি। আজ তিনি ক্ষুদিরামকে শ্রদ্ধা জানাতে এসেছেন, কিন্তু স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটা বলে পরিচিত স্থানের সংরক্ষণের জন্য কখনো উদ্যোগী হননি। শিউলির প্রতিক্রিয়া মেলেনি, তবে মুখ্যমন্ত্রীর প্রবেশ পর্যন্ত তিনি মহুবনীতেই ছিলেন। পরে ফোনে যোগাযোগ করা হলে শিউলি জানান, মুখ্যমন্ত্রী আসার আগে বাঁকুড়ার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য তিনি বেরিয়ে গিয়েছেন। তার কথায়, আমার বিধানসভা এলাকায় যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই অভ্যর্থনা জানাতে আমি মহুবনী গিয়েছিলাম। 10টার সময় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু 12টা নাগাদ জানতে পারি মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসছেন না। তখন তাকে মেসেজ করে বাঁকুড়ার দিকে বেরিয়ে যায়। শিউলির দাবি, তিনি থাকাকালীন কেউ বিক্ষোভ দেখাননি। তার কথায় পরে শুনেছি, আমি বেরিয়ে আসার পর গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আমি তো এলাকার বিধায়ক, আর যারা এই স্লোগান দিয়েছে তারা তো বিজেপির। এটাই তো ওদের সংস্কৃতি। ওদের জেলে দেখতে চাই, এসপি পাপিয়াকে নির্দেশ শুভেন্দুর। শাহের কথায় ক্ষুদিরাম বসুর কেশপুরে 5 কোটি টাকা বরাদ্দ। মোদিজি জিন্দাবাদ বলার জন্য অনেক বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। লোকসভা ভোটের প্রচারে বাধা পেয়েছেন, মানুষের অনুপস্থিতিতে সভা করেছেন। সেই পুরনো মামলা খুঁজে বার করতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মঙ্গলবার কেশপুরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী পালনের অনুষ্ঠান থেকে মহুবনী উন্নয়ন পর্ষদের জন্য 5 কোটি টাকা অর্থ বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কেশপুরের মহুবনীতে ক্ষুদিরামের জন্মভিটে আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাতে শুভেন্দু। পূর্ব মেদিনীপুর থেকে হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে কোলাঘাট থেকে সড়ক পথে কেশপুরে পৌঁছন তিনি। জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানা ছিলেন মুখ্যমন্ত্রীর পাশের 2 আসনে। শুভেন্দু কেশপুরে নিয়ে বলতে গিয়ে ফিরে যান 2024 সালে। নিজেকে অবিভক্ত মেদিনীপুরের সন্তান বলে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে কোনো মুখ্যমন্ত্রী 11ই আগস্ট এই মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন এমন নজির নেই। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলতে থাকেন, এসপি কে বলে গেলাম, এখানে অনেক অত্যাচার সহ্য করেছেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, আমি কিছুই ভুলিনি, কিচ্ছু না। শুভেন্দু বলতে থাকেন, 2024 সালে লোকসভা ভোটের সময় সভা করতে বাধা দেওয়া হয়েছিল আমায়। আমি এসেছিলাম, তবে মানুষ আসেনি। মাননীয় এসপি কে বলবো, আপনি এই মামলাটা বার করবেন। যারা জড়িত ছিলেন তাদের আমি জেলে দেখতে চাই। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে ক্ষুদিরামের পৈতৃক ভিটের ভগ্নদশার কথা বলেছিলেন। সেখানে অনেক কিছু করতে হবে, সে ব্যাপারে
ব্যাপারে তার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা জানতে চেয়েছিলেন শাহ। শুভেন্দুর কথায় আমি বললাম 11 তারিখ আমার ওখানে যাওয়ার আছে, অনেক কিছু করারও আছে। উনি বললেন এটা তোমায় করতেই হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, বিপ্লবীদের কথা জানেন এবং তাকে নিয়ে আমাকে উপদেশ দিয়েছেন। মোহবনীতে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলা শাসকের কাছ থেকে পাওয়া পরিকল্পনা এবং পরামর্শ মেনে ক্ষুদিরামের স্মৃতিতে একটি সংগ্রহশালা, একটি গ্যালারি, লেজার শো, অতিথি আবাস তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান এজন্য ডিটেলস প্রজেক্ট রিপোর্ট করতে হবে। প্রাথমিকভাবে 5 কোটি টাকা বরাদ্দ করে গেলাম। বর্ষার মধ্যেই টেন্ডার করে অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু হবে। আগামী বছর যেন এসে দেখতে পাই কাজগুলো হয়ে গিয়েছে। কেশপুরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গে বার্তালাপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে মুখ্যমন্ত্রীও বলেন যে পরিকল্পনা তাতে 5 কোটি টাকায় কিছু হবে না, আরো অর্থ লাগবে, কিন্তু অর্থ বাধা হবে না। তার কথায় আমাকে অনেক কাজ করতে হবে, কারণ 34 বছরের বামফ্রন্টের রাজত্ব, তারপর 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব। তারা না দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান, না তুলে ধরেছে আমাদের রাষ্ট্রবাদের অতীত ইতিহাস। মুখ্যমন্ত্রী জানান রাজ্যে শুধু মুখ, দল, ঝান্ডার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনও দেখতে পাবেন মানুষ। অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব, জেলবন্দি সন্দীপকেও জেরা করতে পারে সিবিআই টিম। খুলেছে অভয়া ফাইলস। আরজিকর কাণ্ডে নতুন করে এসআইটি তৈরি হয়েছে। অপরাধস্থল, আশেপাশের এলাকা খতিয়ে দেখছেন আধিকারিকরা। এবার সেই অভিশপ্ত রাতে অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদের তলব করা হচ্ছে। শুধু তারা নন, সেই সময় উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মী সকলকে জেরার জন্য ডাকা হচ্ছে বলে খবর। সূত্র মারফত আরও জানা যাচ্ছে জেলবন্দি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 7 জন ও নিরাপত্তা রক্ষীদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষা ও তদন্তের অনেক দিক নিয়ে নতুন তদন্তকারীরা খুশি নন বলে সূত্রের খবর। তাতেই মামলায় যুক্ত সকলকে ফের জেরা করা হবে বলে খবর। দেখা হচ্ছে ঘটনার দিন অভয়ার সঙ্গে ডিনার করা বন্ধুদেরও নিরাপত্তা রক্ষী থেকে সেই সময় উপস্থিত থাকা চিকিৎসকদেরও ডাকা হবে বলে জানা যাচ্ছে। ফের খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ। আদালতের অনুমতি নিয়ে জেলবন্দি থাকা সন্দীপকে জেরা করা হতে পারে। উল্লেখ্য, অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ বারবার দাবি করেছেন ঘটনার রাতে তাদের মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিলেন তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। আদালতের তরফে থেকেও সেই রাতে ডিনারে কারা উপস্থিত ছিলেন ও তাদের ভূমিকা নিয়ে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে সরিয়ে তদন্তভার দেওয়া হয় সন্দীপনী গর্গকে। দিন কয়েক আগে তদন্তের জাল গোটাতে দিল্লি থেকে 4 সদস্যের বিশেষ প্রতিনিধি দল পৌঁছয় হাসপাতালে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিবিআই সূত্রে জানা গিয়েছে যে জায়গায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ, সেই জায়গায় ফের খতিয়ে দেখেন তদন্তকারীরা। আদালতে নির্যাতিতার মায়ের আবেদনের ভিত্তিতেই এই সিবিআইয়ের দলকে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। এসআইআরে বাদ প্রকাশ রাজের নাম, এবার খেলা হবে চ্যালেঞ্জ অভিনেতার। তিনি ঘোষিত মোদী বিরোধী, সরকার বিরোধী যে কোনো আন্দোলনের সামনের সারিতে দেখা যায় বাম মনস্ক অভিনেতা প্রকাশ রাজকে। অতীতে নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনেও লড়েছেন সেই প্রকাশ রাজের নামই নাকি এবার ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেল। এই মুহূর্তে কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলছে। তাতেই তার নাম বাদ গিয়েছে বলে নিজেই জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ বলেছেন, ফ্রেন্ডস, একটা মজার কথা আপনাদের জানাতে চাই। এসআইআরে বেঙ্গালুরুর যে 65 লক্ষ ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে আমিও একজন। আমি এই কেন্দ্রেই জন্মেছি, এখানেই থেকেছি, এখানে স্কুল কলেজ করেছি, থিয়েটার করেছি। এই কেন্দ্র থেকে আমি লোকসভা প্রার্থীও হয়েছিলাম। বেশ মজার একটা খেলা শুরু হলো। আসলে প্রকাশ 2019 লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হন। এবার তারই নাম ভোটার তালিকা থেকে বাদ। চমকপ্রদ বিষয় হলো কয়েকদিন আগে অতিরিক্ত ভোটার কার্ড থাকার অভিযোগে আইনি ঝামেলায় পড়তে হয়েছে অভিনেতাকে। গত মাসেই একাধিক পরিচয়পত্র রাখার অভিযোগে প্রকাশ রাজের বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি আদালত জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছিল। পরে তিনি শর্ত সাপেক্ষে জামিন পান। প্রকাশের বিরুদ্ধে অভিযোগ ছিল কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু একই সঙ্গে 4 রাজ্যের ভোটার কার্ড তার কাছে রয়েছে, যা আইনত অপরাধ। মজার কথা হলো যার বিরুদ্ধে 4টি ভোটার কার্ড রাখার অভিযোগে মামলা চলছে তার নামেই এসআইআর খসড়া তালিকা থেকে বাদ। প্রকাশ রাজ অবশ্য বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলছেন, খেলা শুরু হোক, তবে একটা কথা মনে রাখবেন, ক্ষমতা ব্যবহার করে এমন কিছু নাগরিককে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন যারা হয়তো আপনাকে ভোট দেবে না, কিন্তু আমাদের থামাতে পারবেন না। একই সঙ্গে সিএএ আন্দোলনের সময় স্লোগান মনে করিয়ে রাজ বলেন, দেখি এবার কি কি কাগজ দেখাতে হবে। নিউটাউনের পর পূর্বস্থলী, ঘরে তরুণীর দেহ জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ ইন সঙ্গী।
নিউ টাউনের পর কালনার পূর্বস্থলী ঘর থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। তিনি তার প্রেমিকের সঙ্গে থাকতেন। মঙ্গলবার পূর্বস্থলী পারুলিয়া বাজার এলাকায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কোথায় অসঙ্গতি থাকায় আটক করা হয়েছে তরুণীর লিভ ইন সঙ্গীকে। ওই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরাও। জানা গিয়েছে মৃতার নাম ভগবতী দাস। তিনি বিবাহিত। পূর্বস্থলী থানার ঋষি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। সম্প্রতি তিনি একটি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পারুলিয়া এলাকার একটি বাড়িতে থাকতে শুরু করেন ভগবতী। মঙ্গলবার সকালে ওই বাড়ি থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাবা কালনা হাসপাতালে দাঁড়িয়ে বলেন, মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। মেয়ে যে যুবকের সঙ্গে থাকতো, এই যুবকের কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। ভগবতীর কাছে প্রচুর টাকা ছিল বলেও দাবি করেন তার বাবা। তরুণীর মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় ফ্ল্যাটের মধ্যে এক তরুণীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার লিভ ইন সঙ্গীকে। সম্পর্কে টানাপোড়েনের কারণেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। এবার পূর্বস্থলীতেও এরকম ঘটনা ঘটল। এই ঘটনায় তদন্ত শুরু করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।